ওকে, এনিওয়েজ তো আমাদের যে টপিকটা ছিল সেটা কি বলতো? ক্যাশ রিসিট অ্যান্ড পেমেন্ট জার্নাল। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যখন তোমরা ক্যাশ রিসিট এবং পেমেন্টের কাজ করবা, ফার্স্ট অফ অল তোমাদেরকে মাথায় রাখতে হবে ক্যাশ রিসিট এবং পেমেন্টের সোর্সেস ডকুমেন্ট কি কাজ করে। এই কে বলতে পারবেন? সাব্বির বলেন দেখি তো, সোর্সেস ডকুমেন্ট কি কাজ করে বলেন তো। প্রথমত বলেন হচ্ছে আমাকে ক্যাশ রিসিটের জন্য কে কে কাজ করছে। রাইট, প্রথমটা হচ্ছে কি ক্যাশ মেমো এবং কি ক্রেডিট ভাউচার। ঠিক আছে, সবাই রেসপন্স করেন কি কি কাজ করে। ক্যাশ মেমো এবং ক্রেডিট ভাউচার, রাইট। এবং এই নগদ প্রাপ্তি যাবে দেখে আমরা বলছি ক্যাশ রিসিট জানো। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ডলি দেখেন আপনাদের জন্য রয়েছে নগদ প্রদান যাবে, খেয়াল করেছেন? তাহলে এখানেও কিন্তু আমাদের কিছু কি আছে, সোর্সেস ডকুমেন্ট আছে। এবং এখানেও কি কি কাজ করে দেখে বলুন তো, সাবরিনা বলুন তো কি কাজ করে এখানেও। ভেরি গুড, ক্যাশ মেমো এবং ডেবিট ভাউচার। এখন বলতে পারেন স্যার ডেবিট ভাউচার কিভাবে কাজ করছে, কারণ আমরা ডেবিট ভাউচার কিভাবে এক্সপ্লেন করেছিলাম বলেন তো। ডেবিট ভাউচার বেসিক্যালি আপনি নগদে কোনো পণ্য ক্রয় করেছেন, ঠিক আছে, কোনো ব্যয় সংগঠিত হয়েছে, ঠিক আছে, এটার জন্য আমরা এই ডকুমেন্টটা ইউজ করে থাকি। ওকে, এবং সেমলি আমরা কি করেছি, ক্রেডিট ভাউচার করেছি না? এবং এটার ডকুমেন্ট কি পারপাস ইউজ করা হয়েছে বলেন তো। আপনি নগদে বিক্রয় করেছেন বা বিভিন্ন আয় সংগঠিত হয়েছে, ঠিক আছে, তার জন্য আমরা ক্রেডিট ভাউচার ইউজ করি। তবে এখানে একটা বিষয় ছিল, আমরা ভাউচারকে কয় ভাগে ভাগ করেছিলাম স্যার? রাইট, দেয়ার আর থ্রি সর্ট অফ ভাউচার। ওকে, ওয়ান ইজ দ্যাট ডেবিট ভাউচার, সেকেন্ড ওয়ান ইজ দ্যাট ক্রেডিট ভাউচার, এন্ড লাস্ট ওয়ান ইজ দ্যাট জার্নাল ভাউচার। এই জার্নাল ভাউচারে কাদেরকে ইউজ করা হয় বলেছিলাম? অনগদ, নন ক্যাশ ট্রানজেকশন যেগুলো থাকে, ঠিক আছে। তো এখন বলতে পারেন স্যার এখানে আপনি ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার প্রপারলি ইউটিলাইজ হয়েছে, কিন্তু জার্নাল ভাউচার কেন হলো না? না হওয়ার কারণ হচ্ছে কি, আপনাকে মাথায় রাখতে হবে এই যে ক্যাশ রিসিট এবং ক্যাশ পেমেন্ট জার্নালটা, এটা কিন্তু নন ক্যাশ কোনো ট্রানজেকশনকে রেকর্ড করার জন্য নয়। আমি আবার বলছি, নন ক্যাশ কোনো ট্রানজেকশন রেকর্ড করা যাবে? অফকোর্স নট। এবার আসেন এরপর যেটা হচ্ছে, এই যে আমরা নগদ প্রাপ্তি প্রদান যে মেক করছি, এটার বেসিকলি একটা ট্রেডিশনাল সোর্স রয়েছে, হুইচ ইজ কল্ড ক্যাশ বুক, নগদান বহি। যদি আপনি ব্রিটিশ কনসেপ্টে কথা বলতে চান, দেখবেন আগে কিন্তু নগদ প্রাপ্তি প্রদান জাবেদা বলতে তেমন কোনো এক্সিস্টেন্স ছিল না। তখন করা হতো কি, তখন করা হতো হচ্ছে ক্যাশ বুক করা হতো, এবং এটাকে মডিফাইং করে এখন বর্তমান মডার্ন কনসেপ্টে কি করা হচ্ছে, নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা করা হচ্ছে। আমরা সবাইকে বুঝতে পারলাম একটু স্যার? হ্যাঁ, কিন্তু আমাদের রিভিউ ক্লাস চলছে, তো আমি সবাইকে এই কথাটাই বলতে যাচ্ছি, ক্যাশ বুকের যে পারফর্মটা আপনি করেন, নগদ লেনদেন যেগুলো আপনি রেকর্ড করছেন, ওখানে আপনি ভাউচারকে রেকর্ড করেছেন, দেখবেন ভাউচার নাম্বার থাকে। আপনি দেখবেন ভার্সিটি সেগমেন্টে এই ধরনের প্রশ্নগুলো থাকে। নগদান বহির ডেবিট সাইডে কি ভাউচার ইউজ করা হয় আমি আপনাদেরকে বলেছিলাম, বলেন তো কি ভাউচার ইউজ করা হয়? ভেরি গুড, ক্রেডিট ভাউচার। ঠিক আছে, এবং নগদান বহির ক্রেডিট সাইডে আপনি কি ভাউচার ইউজ করছেন? ডেবিট ভাউচার, কারণ আপনি ডেবিট ভাউচার ইউজ করছেন ব্যয়ের জন্য, নগদে ক্রয়ের জন্য। আবার ক্রেডিট ভাউচার ইউজ করছেন নগদে বিক্রয়ের জন্য, আয়ের জন্য। ইজ এ ক্লিয়ার টু অল? সবাইকে একটু বুঝতে পেরেছেন? তাহলে আমরা ক্যাশ রিসিট এবং ক্যাশ পেমেন্ট জার্নালকে বেসিক্যালি দুইটা ওয়েতে আমরা রিকগনাইজ করতে পারছি। ওয়ান ইজ দ্যাট পিরিয়ডিক কনসেপ্ট or periodic inventory system, and second one is that perpetual inventory system, যেটাকে বাংলায় বলছি আমরা অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। এই টার্মসটা ভেরি সেন্সিটিভ, কেন বলেন তো? কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখবেন নগদ প্রাপ্তি প্রদান জাবেদা খুব একদম পারফেক্টলি পারফর্ম করে, কিন্তু দেখা যায় তাদের এই পারপেচুয়াল কনসেপ্টের ইনফরমেশন প্রপারলি তারা জানে না বা বুঝতে পারে না। এই প্রবলেমটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, দেখেন আগে বুঝতে হবে পারপেচুয়াল কনসেপ্টের বিষয়টা কি। এটা কিন্তু মডার্ন কনসেপ্ট। পারপেচুয়াল কনসেপ্টটা কি কনসেপ্ট? এবং আপনি যদি বলেন স্যার কালান্তিক, তাহলে কালান্তিকটা হচ্ছে ট্রেডিশনাল কনসেপ্ট। এবং এখানে আরেকটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে কি এটা কিন্তু লো কস্টিং অ্যাপ্রোচ, যেটা আমরা কালান্তিক বলছি, আর অবিরতটা হচ্ছে কি হাই কস্টিং অ্যাপ্রোচ বা সাইন্টিফিক মেথড। ঠিক আছে, এখন আসেন এই দুইটা পদ্ধতির মধ্যে ভ্যারিয়েবিলিটি কোথায়, বা আপনি কিভাবে বিষয়টাকে সেগ্রিগেট করবেন।
ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটু বুঝি আগে নগদ প্রাপ্তি প্রদানের মধ্যে কাকে রেকর্ড করছেন আপনি। নগদ এবং নগদ সমতুল্য, যাকে বলা হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমি আবার বলছি, আপনি নগদ এবং নগদ সমতুল্য যত লেনদেন রয়েছে সবাইকে আপনি ক্যাশ বুকে রেকর্ড করতে পারছেন উইদাউট এনি কনফিউশন। ওকে, এবার আসেন নগদ সমতুল্য ক্যাশ ইকুইভ্যালেন্ট কারা। যেমন আপনি চেকে লেনদেন করেছেন, ঠিক আছে, ব্যাংকে লেনদেন করেছেন, তার মানে কি এগুলোকে বলা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট স্যার, তো এই ক্যাশ ইকুইভ্যালেন্ট গুলোকেও আমরা কি করব, আমাদের নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় রেকর্ড করব। ঠিক আছে, তো এখানে অনেক ক্ষেত্রে বলা হয় এখানে মূল বা প্রধান উৎস হিসেবে কারা কাজ করে থাকে নগদ প্রাপ্তি প্রদান জাবেদায়। ঠিক আছে, আপনি নগদে বিক্রয় করেছেন, এই যে বিক্রয়টা এখানে মেইন সোর্স হিসেবে কাজ করে। আপনি রিসিট ফ্রম দা অ্যাকাউন্ট রিসিভেবল অর ডেটর, যেটাকে আমরা বলছি কি দেনাদার থেকে নগদ প্রাপ্তি, এই বিষয়গুলো কিন্তু নগদ প্রাপ্তির জন্য প্রধান উৎস হিসেবে কাজ করে থাকে। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতেছেন? একইভাবে নগদ প্রদানের ক্ষেত্রে আমরা কি কি উৎস হিসেবে কাজ করাচ্ছি, কি কি উৎস হিসেবে কাজ করাচ্ছি বলুন তো। প্রথমটা হচ্ছে কি, নগদে ক্রয় করেছেন, পেড টু দ্য সাপ্লায়ার্স, আপনি পাওনাদারকে টাকা দিয়েছেন, এই বিষয়গুলো কাজ করে হচ্ছে কি নগদ প্রদানের প্রধান উৎস হিসেবে কাজ করে। যদিও আরো অনেকগুলো উৎস রয়েছে, কোনো সমস্যা নেই, আমরা কি মোটামুটি একটু কিন্তু পারফেক্টলি বুঝছি? শিওর? আচ্ছা, তাহলে এরপরে আসেন আমরা কখন আমাদের ফরম্যাটটা, এই প্রো ফরম্যাটটা কিভাবে আমরা মেক করব। ঠিক আছে, তাহলে দেখেন আপনি যখন নগদ প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছেন, নগদ প্রাপ্তির কয়টা প্রসেস রয়েছে বলেছি, পিরিয়ডিক প্রসেস, আরেকটা কি বলেছি, পারপেচুয়াল প্রসেস। ওকে, সো পিরিয়ডিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু আমরা খুব সিম্পলি করতে পারি, আপনি জাস্ট এভাবে চিন্তা করতে পারেন, থিঙ্ক অ্যাবাউট কি কি পারপাস আপনার ক্যাশ টাকা আসতেছে। লাইক আপনি বিক্রয় করেছেন, ঠিক আছে, তাহলে নগদান হিসাব, বিক্রয় হিসাব। খুব সিম্পলি ভাবেন, আপনি ডেটর থেকে কালেক্ট করেছেন, তাহলে প্রাপ্য হিসাব কি হয়ে যাবে, তখন ডেবিটটা কি হয়ে যাবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাচ্ছে। এবং আরেকটা ওয়ে হচ্ছে কি, আপনি এটা ডিসকাউন্টকে এখানে অ্যাপ্রুভাল করবেন। ভেরি সেন্সিটিভ টার্মস, ডিসকাউন্ট। এখন বলতে পারেন স্যার ডিসকাউন্টটা কিভাবে রিয়ালাইজ করবো। কারণ আমি আপনাকে বলেছিলাম যখন আপনি ক্যাশ বুক করবেন, ক্যাশ বুকের ক্ষেত্রে আপনি প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, এগুলোর কার পারফর্ম থেকে আসে বলুন তো? এটা কি কারবারি বার্তার নাকি নগদ বার্তার? রাইট, ক্যাশ ডিসকাউন্ট থেকে আসা কিন্তু। ঠিক আছে, এগুলোকে আমরা ক্যাশ ডিসকাউন্টকে ক্লাসিফাইড করলে আমরা প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তাটা পাচ্ছি। ঠিক আছে, এবং এই বার্তাগুলো কিন্তু ক্যাশ বুকের জন্য পারফেক্ট, নো প্রবলেম। কিন্তু মডার্ন কনসেপ্টে, এটা কিন্তু আপনাদের একটু এনশিওর করা উচিত, মডার্ন কনসেপ্টে প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা বলতে ক্রয় বার্তা, বিক্রয় বার্তাকে বোঝানো হয়। কিভাবে? আপনি একটু জাস্ট নর্মালি থিঙ্ক আউট করেন, আপনি যখন ক্রয় করছেন, বাকিতে ক্রয় করেছেন, সে ফর এক্সাম্পল কিসে ক্রয় করেছেন, এবং ওই টাকাটা আপনি কিছুদিন পর পেমেন্ট করছেন, কিন্তু যখন আপনি ক্রয় করেছেন আপনার একটা টার্মস ছিল, 10 দিনের মধ্যে পরিশোধ করার একটা টার্মস ছিল, এবং ওই ডিসকাউন্টিং পিরিয়ডটা আপনি অ্যাকসেপ্ট করেছেন 10 ডেজ মনে করেন। ঠিক আছে, তাহলে এখানে একটা ক্রেডিট পিরিয়ড থাকে, একটা ডিসকাউন্ট পিরিয়ড থাকে। আমি এইভাবে বুঝি আপনাকে, একটু হোয়াইট বোর্ড চেক করেন আপনারা, 2, 10 and 30। তাহলে এখানে ডিসকাউন্ট পিরিয়ড কোনটা, 10 ডেজ না, আর ক্রেডিট পিরিয়ড কোনটা, 30 ডেজ। দেখেন আমি ক্রয় করেছি বা আমার প্রতিষ্ঠান ক্রয় করেছে, তাকে কিন্তু 10 ডেজ ডিসকাউন্টিং পিরিয়ড দেওয়া হয়েছে। যদি ডিসকাউন্ট পেতে হয় আমার প্রতিষ্ঠানকে 10 দিনের মধ্যে পেমেন্টটা করতে হবে সাপ্লায়ারকে, ঠিক আছে। তাহলে এখন আমার প্রতিষ্ঠান যখন ডিসকাউন্ট পিরিয়ড অ্যাকসেপ্ট করেছে, তার মানে কি প্রতিষ্ঠান ডিসকাউন্ট পাইছে নাকি পায়নি? তাহলে এটাকে আপনি দেখেন, যেটা ট্রেডিশনাল কনসেপ্টে যেটাকে আপনি প্রাপ্ত বার্তা বলেছেন, কারণ আপনি যখন সাপ্লায়ার্সকে পেমেন্ট করবেন আপনি ডিসকাউন্ট পাবেন, ভেরি সিম্পল। কি বার্তা বলা হয়েছে? কিন্তু এটাকে মডার্ন কনসেপ্টে ক্রয় বার্তা বলা হচ্ছে, কারণ সাপ্লায়ার জেনারেট হয়েছে অন অ্যাকাউন্ট পারচেস। অন অ্যাকাউন্ট মিন্স কি বলেছিলাম, ধারে বা, ভেরি গুড। সো এই কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করতে পারছি। তাহলে ওই লজিকে এটাকে আমরা প্রাপ্ত বার্তা না বলে ক্রয় বার্তা বলে চেষ্টা করছি। ঠিক আছে, একইভাবে যখন আপনি বিক্রয় বার্তার এক্সাম্পলটা মেক করবেন, সেম ট্রিটমেন্ট আপনি কিভাবে দিবেন, আপনাকে মাথায় রাখতে হবে ধারে বিক্রয় হয়েছে, টার্মস ছিল, ডিসকাউন্ট পিরিয়ড ছিল,
এবং আপনার কাস্টমার ডিসকাউন্ট পিরিয়ড অ্যাকসেপ্ট করেছে, তখন আপনি কি ডিসকাউন্ট না দিয়ে পারবেন? ডিসকাউন্ট দিতে হচ্ছে। তাহলে এই ডিসকাউন্টটা বিক্রয়ের পার্সপেক্টিভে হয়েছে না, বা অন অ্যাকাউন্ট সেলস এর পার্সপেক্টিভে হয়েছে না? ঠিক একইভাবে এটাকে আপনি সেলস ডিসকাউন্ট বলতে পারবেন, যেটা ট্রেডিশনাল কনসেপ্টে আপনি এটাকে কি বার্তা বলেছেন? প্রদত্ত বার্তা বলেছেন। কি বার্তা বলা হয়েছে? তো প্রদত্ত বার্তা যে কথা, বিক্রয় বার্তা একই কথা, জাস্ট এখানে কনসেপ্টের একটা ভেরিয়েবিলিটি। আই থিঙ্ক সবাই পারফেক্টলি বুঝতেছেন। ওকে, তাহলে এই জায়গাটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে কলাম মেকিং এর জন্য। তাহলে আমাদেরকে একটা রেশিও দেওয়া হয়েছে, যখন আপনি পিরিয়ডিক কনসেপ্টে করবেন 5 কলাম ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন। 5 কলাম বলতে কি, এখানে ডেবিট ক্রেডিট টোটাল কলামের কথা বলা হয়েছে, মানে অ্যামাউন্ট কলামের কথা বলা হয়েছে। কয়টা বলেছি? 5টা। তাহলে দেখেন, আপনি যখন ক্যাশ রিসিটের কাজ করছেন, ক্যাশ রিসিটের ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে নাকি হচ্ছে না? এবং বিক্রয় হচ্ছে, বিক্রয়ের পার্সপেক্টিভে ক্যাশ টাকা আসে। আপনি ডেটর থেকে কালেক্ট করছেন, ক্যাশ টাকা আসতে পারে। এবং আদার্স বিভিন্ন পার্সপেক্টিভে আপনি ক্যাপিটাল হিসেবে টাকা দেখাতে পারছেন। ঠিক আছে, আপনার কমিশন রিসিপ্ট হয়েছে, ইন্টারেস্ট রিসিপ্ট হয়েছে, ডিভিডেন্ড রিসিপ্ট হয়েছে, হোয়াট এভার, অনেকগুলো ওয়ে আছে রিসিপ্ট জেনারেট করার জন্য। এখানে আরেকটা বিষয় আমি কিন্তু এখনো বলিনি, সেটা হচ্ছে ডিসকাউন্টের মেথডটা। এইমাত্র আপনাদেরকে বুঝালাম না ডিসকাউন্টের মেথডটা? তাহলে এখানে ডিসকাউন্টের জন্য একটা কলাম আছে নাকি নাই? এটা আপনি যখন রিসিপ্ট করছেন, ডিসকাউন্টটা কি আপনার জন্য কি বলেছিলাম? যখন আপনি টাকা কালেক্ট করছেন, তখন সেটা কি হিসেবে কাজ করছে? আর ডিসকাউন্ট তখন আপনার অ্যালাউড, যেটাকে আমরা প্রদত্ত বার্তা বলছি। বাট ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট যেহেতু মডার্ন কনসেপ্টে করা, আপনারা প্রদত্ত বার্তা বা ডিসকাউন্ট অ্যালাউড ইউজ না করে আপনারা ইউজ করবেন সেলস ডিসকাউন্ট ইউজ করবেন, মানে বিক্রয় বার্তা ইউজ করবেন। ইজ ইট ক্লিয়ার টু অল? সবাই বুঝতে পেরেছেন? তো এই জায়গায় আমরা বিক্রয় বার্তা কেন আনছি বুঝতে পারছি। তাহলে ক্যাশ ডেবিট, ওকে, সেলস ডিসকাউন্ট ডেবিট, দেন সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, দেন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এন্ড ফাইনালি আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। বুঝছে? এটাই হচ্ছে আমাদের 5 কলাম ফরম্যাট। এটাই পিরিয়ডিক ফরম্যাটে আমরা এই 5 কলাম ওয়েতেই আমাদের ক্যাশ রিসিট এবং ক্যাশ পেমেন্টটাও একইভাবে অ্যাকমপ্লিশ করবো। তাহলে ক্যাশ পেমেন্ট একটু বলে দিই আমরা, বলেন তাহলে কি হবে? ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে কিভাবে করবেন? ক্যাশ পেমেন্ট কখন হচ্ছে? আপনি পারচেজ করেছেন, তাহলে ক্রয় করলে কি হয়? নগদ টাকা চলে যায়। সাপ্লায়ারকে পেমেন্ট করলে নগদ টাকা চলে যায়, ভেরি সিম্পল। এবং এভাবে অনেকগুলা পারপাস রয়েছে। আপনি কোনো ফার্নিচার বিট করেছেন, কোনো অ্যাসেট বিট করেছেন, যদিও বা একই বিষয়, তাহলে এই কাজগুলোর পার্সপেক্টিভে কিন্তু আপনার ক্যাশ ফান্ড চলে যাচ্ছে। এবং আরেকটা কথা বলেছি, এখানে কিন্তু ব্যাংক এবং চেক এগুলো কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওকে, এটাকে আমরা ক্যাশ বেসিসে নিয়ে আসবো। যেমন আমরা চেকে পণ্য বিক্রয়, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি করেছে? ব্যাংক অ্যাকাউন্ট এন্ড সেলস অ্যাকাউন্ট, রাইট? বাট এখানে আপনাকে ক্যাশ অ্যাজিউম করতে হবে, কারণ এখানে ক্যাশ ইকুইভ্যালেন্ট কে তারা ক্যাশ হিসেবে অ্যাকসেপ্টেন্স করে। ইজ ইট ক্লিয়ার? তাহলে নন ক্যাশ অর অন অ্যাকাউন্ট এই ধরনের কোনো ট্রানজিশন কে আমরা ক্যাশ রিসিট, ক্যাশ পেমেন্টে রেকর্ড করতে পারছি? অফকোর্স নট। তাহলে আমাদের 5 কলামটা ক্লিয়ার। এবং কারা কারা এখানে রেস্ট্রিক্টেড রেকর্ড করা যাবে না, সব পারফেক্টলি বুঝছি? মানে কনফিউশন আছে? নেই? তাহলে এবার পারপিচুয়াল কনসেপ্টটা দেখেন কি হচ্ছে। এখানে কলাম এক্সট্রা করে একটু আসবে, একটা আসবে, সেটা হচ্ছে কি কস্টের জন্য। কারণ আমরা যখন পারপিচুয়াল কনসেপ্ট করি, পারপিচুয়াল কনসেপ্টে তারা এট ফার্স্ট কি হিসাবে রেকর্ড করে? যে কোনো পণ্যকে তারা মার্চেন্ডাইজ হিসেবে রেকর্ড করে, অ্যাসেট হিসেবে রিকগনাইজ করে। যখন বিক্রি করে তখন তারা কি করে? ওই মার্চেন্ডাইজ যে পরিমাণ বিক্রি হয়েছে তার একটা কস্ট অ্যাডজাস্টমেন্ট করে। এবং এটা জার্নালটা কি বলা হয়েছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হচ্ছে কার জন্য? সেলস এর জন্য। অর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, হোয়াটএভার ক্যাশ অর অন অ্যাকাউন্ট সেলস। বাট কস্ট জার্নাল ইজ দ্যাট সিওজিএস, যেটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বলছি। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তার মানে এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি, আপনি অন অ্যাকাউন্টে সেল করেন, আপনি ক্যাশে সেল করেন, হোয়াটএভার, কস্টের জার্নাল কিন্তু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে। এবং জার্নালটা কি হচ্ছে? বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য, ওই যে বললাম আপনি যখন বিক্রি করবেন তখন আপনি মজুদ পণ্যকে অ্যাডজাস্টমেন্ট করবেন, এবং যে পরিমাণ বিক্রি হয়েছে তাকে আপনি একটা ব্যয় দেখাবেন। কারণ আপনি যদি ব্যয় না দেখেন, আপনি প্রফিট লস ফাইন্ডিং করতে পারছেন না। তাহলে এই ব্রাঞ্চটা এক্সট্রা করে বাড়বে কখন? যখন আপনি পারপিচুয়াল কনসেপ্টে প্রবলেম সলভিং করবেন।
বুঝছে? পারফেক্টলি বুঝছি। ঠিক একইভাবে যখন আপনি ক্যাশ ডিসবার্সমেন্ট অর পেমেন্ট জার্নাল করবেন, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এখানে স্পেসিফিক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে কনভার্ট হয়ে যাচ্ছে, যেহেতু আপনি অ্যাসেট রিকগনাইজ করছেন এটাকে। ওরা বলতে যাচ্ছে আপনি পণ্য কিনেছেন, এটা এখনো আপনার কাছে আনসোল্ড হিসেবে আছে। হিসেবে আছে, এটাকে আপনি কেন কস্ট বলবেন, কেন এটাকে আপনি এক্সপেন্ডিচার বলবেন? এটা আপনাকে অ্যাসেট বলতে হবে, which is called unsold goods inventory, অবিকৃত মজুদ বা সমাপনী মজুদ। বুঝছে? তাহলে সে কারণে এটাকে তারা সম্পদ বিবেচনা করে। তাহলে এখন দেখেন আপনি মজুদ পণ্য যে বলছেন, ক্রয়ের জন্য মজুদ পণ্য আসতেছে, রাইট? ঠিক একইভাবে আপনি যখন ক্রয় বার্তা বলেছেন, প্রাপ্ত বার্তাকে আপনি কি বার্তা বলেছেন? তো ক্রয় বার্তাও কিন্তু এখানে আসতেছে। আপনাদের প্রথমেই আমি এক্সপ্লেন করেছি, আই হ্যাভ এক্সপ্লেন টু ইউ সেলস ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট রিসিভ, এই যে ডিফারেন্সটা, ঠিক আছে? তাহলে এখন আমরা যখন ডিসকাউন্ট রিসিপ্ট, ডিসকাউন্ট অ্যালাউড এর কাজ করছি, তাহলে ক্রয় বার্তা হচ্ছে কোনটা? ডিসকাউন্ট রিসিপ্টটা। তাহলে ডিসকাউন্ট রিসিপ্ট বা ক্রয় বার্তা যে কাজটা করছেন, তাহলে এই ক্রয় বার্তার পরিবর্তে কি আপনার কোনো চেঞ্জিং আসবে? আসবে না? কি আসবে? ক্রয়ের পরিবর্তে, ঠিক যেমন আপনি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইউজ করেছেন, ক্রয় বার্তার পরিবর্তে আপনাকে সেম এস কি করতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইউজ করতে হবে, বিকজ অফ দিস আর পারচেজিং টাইপস, এক্সপেন্ডিচার। বুঝছে? সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে এখন এমআইটা বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি আপনাকে কয়বার ইউজ করতে হচ্ছে? ডেবিটে, ক্রেডিটে, টু টাইমস না? তো এখানে আপনি টু টাইমস ইউজ না করে কি করতে পারেন? সেটা হচ্ছে কি, আপনাকে ওই ডেবিটে যে মজুদ পণ্যটা আছে, সে মজুদ পণ্যটাকে আপনি অন্যান্য হিসাবে রেকর্ড রাখতে পারবেন। হিসাবে রেকর্ড রাখতে পারবেন। তাহলে অন্যান্য হিসাব থাকবে, আর কে থাকবে বলুন তো? সাপ্লায়ার, যেটাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল, সেটা থাকবে। ঠিক আছে? আর এখানে ক্রয় তো থাকছে না, ক্রয়ের পরিবর্তে মজুদ পণ্য, মজুদ পণ্যই তো আমরা আদার্স অ্যাকাউন্টে দেখাচ্ছি। ঠিক আমরা যখন ট্রেড সাইডে নিয়ে কথা বলছি, ক্রয় বার্তা, এই ক্রয় বার্তাটার কিন্তু আমরা আদার্স কোনো ওয়ে পাচ্ছি না, এখানে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ওপেন করতে হবে। তাহলে ক্রয় বার্তার পরিবর্তে কি আসবে ক্রেডিট সাইডে? মজুদ পণ্য আসবে, আর নগদ তো আছেই, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তার মানে দুইটা হচ্ছে, দুইটা ব্রাঞ্চ ডেবিটের জন্য, দুইটা ব্রাঞ্চ ক্রেডিটের জন্য। এই বিষয়টাই হচ্ছে আমাদের একটু ডিফারেন্স আছে পিরিয়ডিক এবং পারপিচুয়ালের মধ্যে। যদিও বা অনেক ট্রেনার ডেবিট বা শো কি করে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ওপেন করে, বাট আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা ওই নিয়মে না গিয়ে একটা প্রফেশনাল থিঙ্কিং এ যাবেন। ডেবিট পাশে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আনার কোনো প্রয়োজনীয়তা নেই, ওটা আদার্স অ্যাকাউন্টে দেখাবে। বুঝছেন? সবাইকে একটু বুঝতে পেরেছেন পারফেক্টলি? লাস্ট সেগমেন্ট আমি শেষ করছি, সেটা হচ্ছে এই যে আমাদের একটা যে অ্যাকাউন্টস ডেবিটেড, অ্যাকাউন্টস ক্রেডিটেড, এই যে এই বিষয়টা, এটা কিভাবে স্মার্টলি আপনি হ্যান্ডেল করতে পারেন দেখি বলেন তো, কে বলতে পারবেন? এই যে আমাদের এখানে কিন্তু ডেবিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, এই বিষয়গুলো থাকে, ঠিক আছে? তাহলে ডেবিট হিসাব খাত কাকে ইউজ করবেন আপনি? দেখেন, আপনি নগদ প্রাপ্তি জাবেদের ক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট না? রেসপন্স করেন। তাহলে একটু লেজার কনসেপ্টে ভাবেন, আমরা লেজারের ক্ষেত্রে কি পারপাস ইউজ করি না? ইউজ করি পারপাস অর পারপাসেস, রাইট? তাহলে এখানে আপনি নগদান হিসাব ডেবিট হয়েছে, কি কি পারপাসেস রয়েছে, মানে কি কি মাধ্যম রয়েছে, তাহলে আমরা এখানে ইউজ করব ক্রেডিট হিসাব খাত, অ্যাকাউন্টস ক্রেডিটেড। ইজ ইট ক্লিয়ার? ঠিক একইভাবে যখন আপনি নগদ প্রদান জাবেদা করছেন, অন দ্য টাইম ক্যাশ টাকা কি হয়ে যাচ্ছে? ক্যাশ আউটফ্লো উইল বি জেনারেটেড, মিনস ক্যাশ টাকা চলে যাচ্ছে। তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি, ক্যাশ রিসিট টাইম ইনফ্লো জেনারেট হয় নাকি আউটফ্লো জেনারেট হয়? ভেরি গুড, ইনফ্লো জেনারেট হবে। আবার যখন ক্যাশ পেমেন্ট করছেন তখন আউটফ্লো জেনারেট হচ্ছে। তাহলে আপনি এবার ভাবেন, আউটফ্লো জেনারেট হচ্ছে মানে কি কি পারপাস আপনার টাকাটা চলে যাচ্ছে, মিনস দ্যাট আপনাকে ডেবিট হিসাব খাত বা অ্যাকাউন্টস ডেবিটেড ইউজ করতে হবে। ইন্টারেস্টিং না? তাহলে এই টার্মস গুলো একটু প্র্যাকটিক্যালি গ্রামাটিক্যালি করবেন। শুধুমাত্র বইয়ে আছে বা বিভিন্ন টিচাররা বলেছে ওই কনসেপ্টের বাইরে গিয়ে একটু চিন্তা করেন গ্রামাটিক্যালি কিভাবে জিনিসগুলো রিয়েলাইজ করা যায়, এবং বাকিরাও দেখতেছে, বাকিরাও শিখবে আপনাদের মাধ্যমে। ঠিক আছে? আমরা সবাই আই থিঙ্ক পারফেক্টলি বুঝছি। তাহলে এই জায়গায় কোনো প্রশ্ন আছে? এনি কোয়েরিজ? ইয়েস অর নো? আছে? নো কোয়েরিজ? শিওর? হ্যাঁ, তাহলে আমি শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।